8:55 সত্যি শুনতে তৈরি তো? যা বলবো সত্যি বলবো। রবিবারেও সত্যের ছুটি নেই। আজ তারিখ কত? 27 জুলাই 2025। আজ থেকে শুরু হলো এই বাংলায় ভাষা আন্দোলন। মমতা ব্যানার্জির ঘোষণা মতো ভাষা আন্দোলন, এই শব্দ দুটোয় বাঙালির মনে কি আসে? এক রাশ আবেগ, চোখের জল, একাত্মতা, ভাষার প্রতি ভালোবাসা। অমর একুশের প্রতাপ ও দৃঢ়তায় মুগ্ধ কবি লিখেছিলেন, কত অশ্রু ঝরেছে চোখের, হয়েছে কতই বুকের রক্ত, সেই দিন শত বলিদানেও পিছু ফেরেনি বাংলা ভক্ত। ঘটনাচক্রে যে বাংলাদেশের ভাষা আন্দোলনের রুদ্র প্রতাপ দেখে কবির কলম থেকে এই কথাগুলো বেরিয়েছিল, ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই সেই বাংলাদেশের নাগরিক বলে দাগিয়ে দেওয়ায় ক্ষোভ বাড়ছে এই বাংলায়। গর্জে উঠছে রাজনীতি, হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন? আমরা এর জবাব চাই, জবাব দিতে হবে। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার, কত জেল আছে, কত কাস্টডি আছে, কত ডিটেনশন ক্যাম্প আছে। বাংলা ভাষার উপর আঘাতের অভিযোগ বলেই কি এর ভাষা আন্দোলনের ডাক দিল তৃণমূল? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলনের ডাকের নেপথ্যে রাজনৈতিক কৌশলও রয়েছে? অবশ্যই প্রতিবাদ রয়েছে, কিন্তু ওই আবেগ, যে আবেগ ভাষা আন্দোলনের সঙ্গে জড়িয়ে, সেই আবেগকে আরো একবার এই বাংলার মাটিতে প্রতিষ্ঠা করাই উদ্দেশ্য। আসলে বাংলা ভাষা রক্ষার্থে 1952 সালের 21শে ফেব্রুয়ারি বহু তরুণের আত্মবলিদান শুধু বাংলাদেশের মাতৃভাষার আন্দোলনেই সীমাবদ্ধ থাকেনি। এই আত্মত্যাগ পৃথিবীর সব কোণায় ছড়িয়ে থাকা মানুষ যাদের মাতৃভাষা বাংলা, তাদের কাছেও একরকম গভীর আবেগের নাম। যে কারণে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে। বিশ্বজুড়ে প্রতি বছর ঘটা করে এই দিনটি পালিত হয়। এই মাতৃভাষা মানে মায়ের সঙ্গে জুড়ে থাকার আবেগ, এই আবেগের শিকড় জড়িয়ে ভাষা আন্দোলনের ইতিহাসে। সালে পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর দেশের রাষ্ট্রভাষা কি হবে তা নিয়ে মতবিরোধ দেখা দেয়। তৎকালীন পাকিস্তানের পূর্ব ও পশ্চিম প্রদেশের মধ্যে ধর্মের মিল ছাড়া আর কোনো মিল ছিল না। ফলে অচিরেই উর্দু ও বাংলা ভাষার সংঘাতের জন্ম হয়। তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পূর্ব পাকিস্তান থেকে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার দাবি ওঠে। তবে পাকিস্তান সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবি উপেক্ষা করে, যার জেরে তৎকালীন পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন শুরু হয়, যা এখনকার বাংলাদেশ। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা এবং পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করার দাবিতে আন্দোলনের আগুন ক্রমেই ছড়িয়ে পড়ে। গণপরিষদের ভাষা তালিকায় বাংলা বাদ, মুদ্রা ও ডাকটিকিটে বাংলা ব্যবহার না করা ও নৌবাহিনীতে নিয়োগের পরীক্ষা উর্দুতে নেওয়ার প্রতিবাদে 1948 সালের 11ই মার্চ ঢাকায় ধর্মঘট হয়। রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগান সামনে রেখে মিছিল সভা থেকে পুলিশের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ভাষা আন্দোলনকারীদের কয়েকজন। পুলিশের সংঘাতে এক ভাষা আন্দোলনকারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে প্রতিবাদে 12 থেকে 15ই মার্চ টানা ধর্মঘট পালিত হয়। 1948 সালের 19শে মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানে যান মোহাম্মদ আলী জিন্না। সেখানে গিয়ে বাংলা ভাষার দাবিকে উপেক্ষা করে উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করেন। এর প্রতিবাদে ভাষা আন্দোলন আরও তীব্র হয়। 1950 সালের 11ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়।
1952 সালের শুরু থেকে ভাষা আন্দোলন অন্য মাত্রা নেয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1952 সালে 21শে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানে ধর্মঘট, জনসভা ও বিক্ষোভ মিছিল আয়োজনের সিদ্ধান্ত নেয়। তৎকালীন পাকিস্তান সরকার ঢাকায় 144 ধারা জারি করে সমাবেশ, শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। পুলিশের গুলিতে বেশ কয়েকজন ছাত্র যুবক নিহত হন। ভারতের অসম বর্তমানে বিজেপি শাসিত যে রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে, সেখানেও বাংলা ভাষা রক্ষার্থে আন্দোলন হয়েছে। 1961 সালে 19শে মে অসম সরকার অসমিয়া ভাষাকে রাজ্যের একমাত্র সরকারি ভাষা হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। অসমের বরাক উপত্যকার বাংলা ভাষাভাষী মানুষ এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। শিলচর রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণভাবে আন্দোলনে পুলিশের গুলিতে 11 জন আন্দোলনকারী নিহত হন। এখনকার পুরুলিয়া, যা একসময় বিহারের মানভূম জেলা ছিল, সেখানে সরকারি কাজকর্ম ও শিক্ষা ব্যবস্থায় জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার প্রতিবাদ ও বাংলা ভাষা রক্ষায় আন্দোলন ছিল এক ঐতিহাসিক সংগ্রাম। অনেক রাজনীতির বোদ্ধারা মনে করছেন, নতুন করে এই বাংলায় ভাষা আন্দোলনের ডাক, সেই আবেগকে বাংলার মাটিতে নিয়ে এসে ফেলা, সেই আবেগকে আবার বাঙালি সত্তার সঙ্গে জুড়ে দেওয়া। যে প্রজন্ম ভাষা আন্দোলন কি এখনো সঠিকভাবে জানে না, সেই প্রজন্মের কাছে আরো একবার ওই পুরনো আবেগটাকে নিয়ে আসা, এটাই উদ্দেশ্য রাজনীতির। রাজনীতির কারবারিরা বলছেন, রাজনৈতিক সুকৌশলে খুব সচেতনভাবেই এই শব্দ দুটো ব্যবহার করছে তৃণমূল, ভাষা আন্দোলন। বাঙালি অস্মিতাই যে আগামী বিধানসভা ভোটের প্রধান ইস্যু, তা তো 21শে জুলাই এবং তার আগে রাস্তায় নেমে মমতা ব্যানার্জি স্পষ্ট করে দিয়েছেন। এই ইস্যুকে ব্যাপক আকার দিতে চান তিনি। 26-এর ভোটের ন্যারেটিভ তিনি তৈরি করতে চান। বাঙালি আবেগ, বাংলার আবেগ, বাংলা ভাষার প্রতি মানুষের আবেগ, অস্মিতা। যে কয়েনের উল্টো পিঠে লেখা বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, ঠিক এই ন্যারেটিভটাই প্রতিষ্ঠা করতে চায় তৃণমূল 26-এর ভোটের আগে। আর প্রতিষ্ঠা করতে গিয়েই এই শব্দ দুটো ভীষণভাবে কাজে দেবে তাদের। ভাষা আন্দোলন, বাংলার প্রতি, বাংলা ভাষার প্রতি মানুষের ভালোবাসা, আবেগ 26-এর আগে ফুটে উঠবে বাংলায়। বাংলা ভাষার ওপরে আজকে ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে। আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে, এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে। এটা আমার একার নয়, এটা সবার। ভিন রাজ্যে পেটের দায়ে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা হতে হচ্ছে বলে বহুদিনের অভিযোগ। বাংলা বললেই বাংলাদেশি তকমা গায়ে সেঁটে দেওয়া হচ্ছে বলে বহুদিনের অভিযোগ। তাই এই ইস্যুকেই জাতীয় স্তরে নিতে চায় বাংলার শাসক দল। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। আজকে শহীদ স্মরণে, শহীদ রক্তে তর্পণ করে বলছি, তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই, আমাদের লড়াই থামবে না, আমাদের লড়াই থামবে না। 21-এর ভোটে দুর্নীতি, নারী সুরক্ষা নিয়ে বিজেপির পাল্টা বহিরাগত তত্ত্বে শান দিয়েছিল তৃণমূল। ভোট বাক্সে ব্যাপক ফল পেয়েছিল ঘাসফুল 21-এ। 26-এর আগে সেই পুরনো অস্ত্রই ঘষে মেজে নতুন করে তার ধার আরো বাড়িয়ে ময়দানে নামতে চায় জোড়াফুল। বাঙালি আবেগ, বাঙালি অস্মিতাকে বাংলা ভাষা আন্দোলনের মোড়কে মুড়ে দিতে চায় তৃণমূল। রাজ্য জুড়ে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় এই ভাষার জন্য আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস। আর মমতা ব্যানার্জি আবার এই ভাষার জন্য পথে নামবেন সোমবার। কোথায়? তিনি হাঁটবেন ভাষার জন্য।
বাংলা ভাষার জন্য। কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা রবিভূম, বীরভূমে, বোলপুরে। শান্তিনিকেতন যেখানে, সেখান থেকেই বাংলা ভাষার জন্য পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিভূম, বীরভূম। 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে 27শে জুলাই নানুর দিবসকে সামনে রেখে রাজ্য জুড়ে শুরু হবে ভাষা আন্দোলন। কর্মসূচি শুরুর মাত্র 24 ঘন্টার মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ মিছিলে পা মেলাতে চলেছেন। বাংলার লজ্জা, তার নাম মমতা। যে অনুব্রত মণ্ডল, উনি পুলিশ মন্ত্রী, উনার আইসিকে মদ্যপ অবস্থায় তার স্ত্রী এবং মাকে বারে বারে ধর্ষণ করব, সে ভাষা মুখে আনা যাবে না, কানে শোনাও যাবে না, বলার পরে ব্যবস্থা নেন না। বোলপুরের আইসি স্ত্রীও বাঙালি, বোলপুরের আইসির মাও বাঙালি। আজকে মুখ্যমন্ত্রীকে আমি এই প্রশ্নটা করতে চাই, আপনি বাঙালির কথা বলছেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস কি বাঙালি ছিল না? যে 26,000 লোকের চাকরি চলে গেছে আপনার ঘুষ খাওয়ার জন্য, আপনার নেতাদের ঘুষ খাওয়ার জন্য, তারা কি বাঙালি ছিলেন না? তারাও তো বাঙালি ছিলেন। তো তারা বিপদে পড়েছে তো আপনার জন্য। যে মেয়েটি আরজি করে ধর্ষিতা হলেন, আমাদের ডাক্তার দিদি বা বোন, সে কি বাঙালি ছিল না? বা যে মেয়েটি কসবাতে কলেজের মধ্যে ধর্ষিত হয়েছে, সেই মেয়েটি কি বাঙালি ছিল না? তখন তো বাঙালির কথা মনে পড়েনি আপনার? ভাষা আন্দোলন বলতে উনি কি বোঝেন? ভাষা আন্দোলন বলতে যদি উনি বোঝেন যে কিছু লোককে নিয়ে জড়ো করে আন্দোলন করা, ওর যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন উনি যে কটা আন্দোলন করেছেন সব ধ্বংসাত্মক। অন্য জায়গায় বাংলা বাঙালিকে যে অ্যাটাক করছে, নিশ্চিতভাবে আমরা তার উল্টো আচরণ এখানে করব না। এটা আমাদের রীতি নয়, সংস্কৃতি নয়। তো ওদেরও এটা খেয়াল রাখতে হবে যে লাগাতার প্ররোচনা যেন না হয়। বীরভূমের আরও একটা পরিচয় আছে। হাল ফিলে এই রাজনৈতিক উত্তুঙ্গ চর্চার মধ্যে যে পরিচয়টাই অনেক বেশি করে সামনে আসে। বীরভূম কেষ্টভূমও, কেষ্টর নিজের ঘর। মমতা ব্যানার্জি সেখানে যাবেন, পদযাত্রা করবেন, খুব ভালো কথা। তো কেষ্ট কি করবেন? থাকবেন ওই পদযাত্রায় মমতা ব্যানার্জির সঙ্গে? এটা কি সম্ভব এখন? 21শে জুলাই তো দেখলেন, কেষ্ট 21শে জুলাইয়ের আগের দিন মঞ্চে উঠতে চেয়েছিলেন, পুলিশ আটকে দিল। কেন? মমতা ব্যানার্জি যদি চাইতেন অনুব্রত মণ্ডল তার সঙ্গে এক মঞ্চে থাকুক, পুলিশ আটকাতো? মেসেজটা খুব ক্লিয়ার, বার্তাটা অনুব্রত মণ্ডলের কাছেও খুব স্পষ্ট। চাননি তিনি সুপ্রিমো। দুদিন আগে 21 জুলাই যিনি চাইলেন না, তিনি হঠাৎ 28 জুলাই কেন চাইতে যাবেন? তার মানে বীরভূমের বোলপুরে মমতা ব্যানার্জির বাংলা ভাষার জন্য পদযাত্রায় কেষ্ট মণ্ডলের না থাকার সম্ভাবনা অন্তত 21-এর বার্তা যা বলছে সেই অনুযায়ী 16 আনা। এখন দেখার এটাই, কেষ্ট কি করবেন? মমতা ব্যানার্জির স্নেহধন্য কেষ্ট মণ্ডল ঘরে চুপ করে বসে থাকবেন ঠাকুর ঘরে খিল দিয়ে? নাকি তিনি রাস্তায় বেরোবেন, নাকি অন্য কোনো কর্মসূচিতে অন্য কোথাও থাকবেন? হাজারটা প্রশ্ন। কেষ্ট মণ্ডল কি করবেন? কারণ 21-এর বার্তা স্পষ্ট, কেষ্ট মণ্ডল মমতা ব্যানার্জির আশপাশে থাকুক তিনি নিজেও চান না। বুঝিয়ে দিয়েছে 21-এর মঞ্চ। 28 আর যদি কেষ্ট মণ্ডল না থাকেন সত্যি, মমতা ব্যানার্জি তার ঘরে গিয়ে যখন পদযাত্রা করছেন সেই সময় সেই বার্তাটাও খুব স্পষ্ট হবে। বীরভূমের রাজনীতিতে কেষ্ট মণ্ডলের দিন আঙুল গোনা। মমতা ব্যানার্জির স্নেহধন্য কেষ্ট মণ্ডল বিপাকে পড়বেন আরো বেশি, বার্তাটা খুলে আম হবে আরো বেশি। এখন অপেক্ষা একটা দিনের, কি হয় কি হয়।
আমার এখানেও তো 1.5 কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের, কই তাদের তো কোনো অসুবিধা হয় না? তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন? আমরা এর জবাব চাই, জবাব দিতে হবে। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বাঙালি হেনস্থার প্রতিবাদে জেলায় জেলায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো কর্মসূচি পথে নেমে প্রতিবাদ জানালো তৃণমূল। হুগলির চুঁচুড়ায় বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল করল তৃণমূল কংগ্রেস। পরিযায়ী শ্রমিকের বেশে ধুতি পাঞ্জাবি পরে প্রতিবাদ জানান তৃণমূল কর্মীরা। আজকে আমরা বাংলার যারা মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে রাস্তায় নেমেছি, আমরা মানুষের আশীর্বাদ চাই। বাংলা এবং বাঙালির অপমান অমর্যাদা আমরা কিছুতেই বরদাস্ত করব না। এই মিছিলে অর্থাৎ এই প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে একজনকে পরিযায়ী শ্রমিক সাজানো হয়েছে। যেভাবে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর মানসিক এবং শারীরিক নির্যাতন হচ্ছে, সেই বিষয়টাকে তুলে ধরার জন্য বাঙালির হেনস্থার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও মিছিল করল তৃণমূল কংগ্রেস। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে মিছিল করেন তৃণমূলের নেতা কর্মীরা। পাশাপাশি নানুর দিবসেরও শ্রদ্ধা জানানো হয়। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর নির্মম অত্যাচার চলছে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো চলছে, মারধর করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে। প্রতিবাদ হলো পুরুলিয়াতেও। পুঞ্চায় ব্যানার পোস্টার হাতে মিছিল করেন তৃণমূল কর্মী সমর্থকরা। মিছিলের পর প্রতিবাদ সভার আয়োজন করা হয়। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে প্রতিবাদ আন্দোলন করেন তৃণমূল কর্মী সমর্থকরা। মিছিলে ছিলেন বিধায়ক পরেশরাম দাস। হরিয়ানা থেকে মহারাষ্ট্র, বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে বাংলাভাষীদের ওপর বারবার হেনস্থার অভিযোগ উঠছে। 21শে জুলাইয়ের শহীদ সমাবেশে তা নিয়ে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি বাংলায় ভিন রাজ্যের বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। আমাদের 22 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল ডেকে নিয়ে যান, তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না। আর আমার এখানেও তো 1.5 কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের, কই তাদের তো কোনো অসুবিধা হয় না? তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন? 21শে জুলাই থেকে 27শে জুলাই মুখ্যমন্ত্রীর বক্তব্যের 6 দিনের মাথায় ভিন রাজ্যের শ্রমিকদের কার্যত শাসানি দিতে দেখা গেল তৃণমূলেরই এক নেতাকে। বাঙালি অস্মিতার প্রসঙ্গ তুলে ভিন রাজ্যের শ্রমিকদের হুমকি দিতে দেখা গেল আসানসোল পুরসভার তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রকে। বার্নপুর ইস্কো কারখানার সেল আইএসপি ভবনে চলছিল শ্রমিকদের ট্রেনিং, আর সেখানেই ঢুকে পড়ে শ্রমিকদের নাম ঠিকানা জিজ্ঞাসা করে বাংলা ছেড়ে চলে যাওয়ার নিদান কাউন্সিলরের। जो पुराना है किसी का पेट में लात मारने का इच्छा हम लोग का नहीं, पर अब जो इसको का मॉडर्नाइजेशन होगा, बाहर से कोई आए तो उसको काम करने नहीं देंगे। सुन के रख लीजिए भाई, जो कर रहा ठीक है, आप यूपी से है, बिहार से है, झारखंड से है, ठीक है, कहिए अब हम कर रहे हैं। इलाज एकदम गांव देहात हर जगह में बोल दीजिए, हम लोग काम नहीं करना है, क्योंकि यहाँ बहुत बेरोजगार आदमी है, पहले उसको चाहिए। ঘটনার প্রতিবাদ করে বিজেপির পাল্টা প্রশ্ন, কেন দুর্গাপুর বর্ধমানের জন্য বিহার থেকে সাংসদ নিয়ে এসেছে তৃণমূল? এবারে পরীক্ষা দিয়ে বা প্রসেসটা ফলো করে যারা এসেছে, আপনি সেখানে গিয়ে হুমকি দিচ্ছেন, আপনি গোরখপুর থেকে এসেছেন দেখে নেব, এটা কোথাকার সিস্টেম? আপনি কি আবার এই সেলের যে হাজার হাজার কোটি টাকার যে ইনভেস্টমেন্ট হয়েছে মডার্নাইজেশনের জন্য সারা পশ্চিমবঙ্গে হাইয়েস্ট ইনভেস্টমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী আজকে ইসকোকে দিয়েছেন, আপনি কি আবার এটাকে ওই সিঙ্গুরের টাটা সিঙ্গুরের মতো করতে চাইছেন? আমরা কখনো, আমাদের কেউ বলবে না, যদি কেউ মাথা গরম করে বলে থাকে দল সেটা সংশোধন করে দেবে, যে বাংলায় অন্য রাজ্য থেকে আসা অন্য ভাষার মানুষ নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই থাকবেন, এখানে কোনো রকম বৈষম্য হবে না।
বিতর্কের পরও অবশ্য নিজের অবস্থানে অনড় কাউন্সিলর। না, বাঙালি অস্মিতা তো আছেই। আমরা কি বলছি, আগে লোকাল লোক দিকে নাও, লোকাল স্থানীয় বেকার যুবক যুবতী আছে, তাদিকে বঞ্চিত করে যদি ইউপি, আসাম, বিহার থেকে লোক নেওয়া আসা হয়, গুজরাট, দিল্লি থেকে যদি লোক নিয়ে আসা হয়, তাহলে আমাদের ছেলেমেয়েরা কি করবে? আন্দোলন জারি রাখতে ইসকোর গেট জ্যাম করারও হুঁশিয়ারি দিয়েছেন অশোক। বাঙালি অস্মিতায় শান দিতে গিয়ে কি তাহলে শিল্প সংকট ডেকে আনতে চলেছেন রুদ্র? তাহলে তো আরেক বিপত্তি। আজ আবার নানুর দিবস। সেই নানুর বীরভূমের রাজনীতির অন্যতম হটস্পট, যেখানে প্রায় নিত্যদিন অশান্তির খবর। সেই নানুর এখন কাজল শেখের দখলে। নানুর উৎসবে শীর্ষস্তরীয় কোন তৃণমূল নেতারা গেলেন? এই হটস্পটে কোনো নতুন সমীকরণ তৈরি হলো? মমতা ব্যানার্জির বোলপুরে পদযাত্রার ঠিক আগে বার্তা কি আরো স্পষ্ট হলো অনুব্রত মণ্ডলের জন্য? 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানুর দিবস থেকে দলকে পথে নেমে পড়ারও নির্দেশ দেন। সেই মতো আন্দোলন শুরু করে দিল শাসক শিবির। 27শে জুলাই নানুর দিবসের মধ্যে দিয়েই ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো দেখা গেল যে নানুরে একদিকে শহীদ দিবস, অন্যদিকে ভাষা আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের মতো সুর চড়ালেন তৃণমূল নেতৃত্ব। এই বাংলার ওপর অত্যাচার মানছি না, মানবো না। বিজেপিকে সরাবো, ততদিন লড়বো আর বলবো মমতা ব্যানার্জি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। ফিরহাদ হাকিম, মলয় ঘটক থেকে বীরভূমের তৃণমূল কোর কমিটির বেশিরভাগ সদস্য। রবিবার নানুরের বাসাপাড়ায় শহীদ দিবসের মঞ্চে অনেককেই দেখা গেল। শুধু দেখা গেল না অনুব্রত মণ্ডলকে। সূত্রের খবর, এদিন বোলপুরের বাড়িতেই ছিলেন জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি। তবুও নানুরমুখী হননি, জানিয়ে জেলা জুড়ে গুঞ্জন শুরু হয়েছে। এদিকে নানুরের অনুষ্ঠান থেকে কেষ্টর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শহীদ পরিবারের এক সদস্য। না, আমাদের ভুলে গেছে কেষ্ট। হ্যাঁ, এখন আর আসে না। এখন আমাকে কাজল দেখছে, এখন আমাকে বাপ্পা দেখছে, আমার গ্রামের লোকে দেখছে। রবিবারই বীরভূমে পৌঁছে গিয়েছেন মমতা। সোমবার প্রশাসনিক বৈঠকের পর কবিগুরুর বোলপুর থেকে ভাষা আন্দোলন শুরু করে দেবেন তৃণমূল নেত্রী। বোলপুর লজের মোড় থেকে চৌরাস্তা হয়ে বোলপুর জাম্বনি বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিল করবেন। আমরা মামাটি মানুষের সৈনিক হিসাবে সকলে চেষ্টা করব বোলপুর গিয়ে বোলপুরের রাস্তাকে স্তব্ধ করে দেবো, বোলপুরকে স্তব্ধ করে দেবো। যেদিকে তাকাবে মমতা বন্দ্যোপাধ্যায়, যেদিকে তাকাবেন আমাদের মা, শুধু যেন মাথা ছাড়া আর কিছু দেখতে না পাই। সোমবার বোলপুরের রাস্তায় হাঁটবেন মমতা। কেষ্ট কি আসবেন? দেখুন, ভাষা আন্দোলন বলুন, পদযাত্রা বলুন, বাঙালি হেনস্থার বিরুদ্ধে সোচ্চার হওয়া বলুন, কিংবা এসআইআর এর বিরুদ্ধে গর্জে ওঠাই বলুন, সবটারই লক্ষ্য এক, 2026। শুধু তৃণমূল লক্ষ্য বাঁধছে আর সেই মতো এগোচ্ছে বাকি দলগুলো। বিজেপিও এগোচ্ছে, বাম, সিপিএম। হ্যাঁ, 26-এর অঙ্ক নাকি কষে ফেলা হয়েছে বলছেন মোহাম্মদ সেলিম। আমরা প্রস্তুতি অবশ্যই নিচ্ছি, কিন্তু আমরা যে প্রস্তুতি নিচ্ছি সেটা হচ্ছে সাংগঠনিক কাঠামো গড়ে তোলা, আমাদের নিজেদের ছেলেমেয়েদেরকে নতুন তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে নিয়ে তথ্য নির্ভর, প্রযুক্তি নির্ভর কাজ কীভাবে করা যায় সেই ট্রেনিংটা দেওয়া হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে। এগুলো মাল্টি লেয়ার্ড হচ্ছে, মাল্টিপ্রং স্ট্র্যাটেজি, এবং তার সঙ্গে দাঁড়িয়ে একই সঙ্গে নানান লোক নানান স্পেসিফিক দায়িত্ব পেয়েছে, তারা কাজ করছে। তিনি তো আগেই বলে দিয়েছেন প্রার্থী তালিকা রেডি। এবার তিনি বলছেন মিশন 26। তাই মিশনে কি কি রয়েছে মোহাম্মদ সেলিমের লিস্টে? মোহাম্মদ সেলিম বলছেন মিশন রেডি, তার কিউআরটি রেডি। কিউআরটি মানে কুইক রেসপন্স টিম।
ওদের দুজনের লোকসভা হয়ে গেছে, আর পর লোকসভা অপেক্ষা করছে, এই জন্য তো বলছে পরপরে পাঠাবে। কিন্তু আমরা এরকম কোনো মাঝখানে বৈতরণী নদী নেই। আমাদের আন্দোলন সংগ্রামের তীব্রতা বেড়েছে, আমাদের সংগঠনকে আমরা আন্দোলনমুখী করার চেষ্টা করেছি, কিছুটা সাফল্য পেয়েছি। নতুন অংশের ছেলেমেয়েরা যেমন আসছে, পুরনো বসে যাওয়া, নড়ে যাওয়া, সরে যাওয়া মানুষ আসছে। আমাদের জমায়েতগুলোতে, মিছিল মিটিংগুলোতে দেখবে ভিড় বাড়ছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তৈরি হয়েছে, যারা প্রতিদিন সভা সমিতি মিটিং মিছিল করছে। ভোটের জন্য কিউআরটি কিভাবে কাজ করবে সিপিএম এর? সাধারণত কোনো দুর্যোগ বিপর্যয়ে কিউআরটি কাজ করে। কুইক রেসপন্স টিম বা পুলিশ খুব সতর্ক থাকতে চায় যেখানে, সেখানে কিউআরটি নামায়। সিপিএম এর কিউআরটি কিরকম? মিশন 26 এগুলো এই দেখবেন, এই যে মিশন 26 সিপিএম লঞ্চ করছে, আর কারা কারা করেছে? নাসা করেছে, ইসরো করেছে মহাকাশে যাওয়ার জন্য, তারপরে সিপিএম করলো মিশন 26, অর্থাৎ শূন্যে ছিল, এবার মহাশূন্যের দিকে যাবে। কিউআরটি তো অনেক হলো, এই যে বঙ্গ বিজেপি একটা ন্যারেটিভ তৈরি করলো, জয় মা কালী, জয় মা দুর্গা, রামকে সরিয়ে জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা কালী, জয় মা দুর্গা। সিপিএম লড়বে কি করে এই বিরোধী স্পেসে? চাল বিলি করছে বলে, প্রসাদ বিলি করছে, তো আমরা কি করবো? প্রসাদ বিলি করবো না, সিন্নি বিলি করবো। জয় শ্রীরাম পার্টি তো রাম ছেড়ে দিয়ে এখন দুর্গা কালী নিয়ে মেতেছে, মমতা ব্যানার্জি তো এখন জগন্নাথ নিয়ে মেতেছেন, আমরা মানুষ নিয়ে মেতেছি। ধর্মে অবিশ্বাসী সিপিএম এই ন্যারেটিভের কাউন্টার করবে কি করে? আছে কোনো তত্ত্ব? জয় শ্রীরাম দিয়ে শুরু হলো না, জয় মা দুর্গা, জয় মা কালী। এই পরিবর্তনটা বাংলায় আস্তে আস্তে নরেন্দ্র মোদীর হয়ে গেছে। নরেন্দ্র মোদীকে প্রথম বলুন 11 বছরের মাথায় বাংলায় এসে জয় শ্রীরামটার মুখ থেকে বেরোলো না কেন? দেখুন, বঙ্গ রাজনীতি এখন তাল ঠুকছে বাঙালি আবেগ, বাংলা ভাষার প্রতি আবেগ, এসআইআর এইসব নিয়ে। তাই বলে কি রাজনীতির অন্য অ্যাভিনিউগুলো বন্ধ হয়ে গেছে? না, দেখুন কয়েকটা নমুনা। ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ থেকে বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ। ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। এই নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনজির আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার হুগলির উত্তরপাড়ায় ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রীর নাম টেনে আনেন কল্যাণ। কথায় কথায় উঠে আসে গত লোকসভা ভোটের আগে মোদিরই বলা বায়োলজিক্যাল জন্ম সংক্রান্ত মন্তব্য। সেই প্রসঙ্গ টেনেই প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন প্রবীণ এই তৃণমূল সাংসদ। নরেন্দ্র মোদী বায়োলজিক্যাল সান না, স্পিরিচুয়াল সান। তারও বায়োলজিক্যালি ওর জন্ম হয়নি, তা বায়োলজিক্যালি জন্ম হয়নি। কালীর তো বায়োলজিক্যালি জন্ম হয়নি। মা কালী কি ইন্ডিয়ান সিটিজেন, না শিব ইন্ডিয়ান সিটিজেন, না শ্রীরাম ইন্ডিয়ান সিটিজেন? আর যদি নরেন্দ্র মোদী বায়োলজিক্যালি জন্মই হয় না থাকে, তাহলে নরেন্দ্র মোদীও তো ইন্ডিয়ান সিটিজেন নয়। কি করে ওনার নাম ভোটার লিস্টে হবে? তাহলে ওকে পুশব্যাক করে দেবদেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত। কল্যাণকে পাল্টা হুঁশিয়ারি বিজেপি। ওকে আইন পরিবর্তন করে শুলে চড়ানো উচিত, এর উপযুক্ত শাস্তি দাবি করছি এবং প্রয়োজনে আমরা আদালতে যাব। আর ও বলতে বলতে কল্যাণ ব্যানার্জি তার সমস্ত সীমা পার হয়ে গিয়েছে। করাবো যে কল্যাণকে এর পাপের ফল ভোগ করতেই হবে, আইনের বাইরেও। ভোট আসছে, নেতারা সুর চড়াচ্ছেন, বাড়ছে কুকথার রাজনীতি। 2011 রাজ্যে পালা বদলের সময় তৃণমূল নেত্রীর স্লোগান ছিল বদলা নয় বদল চাই। 2026-এর বিধানসভার আগে তৃণমূল নেতাদের মুখে মুখে বদলার হুঁশিয়ারি।
তৃণমূল কর্মীদের উপর অত্যাচারের শোধ সুদে আসলে তুলবেন। ভাঙড়ে প্রকাশ্যে কর্মী সভা থেকে আইএসএফ জমি রক্ষা কমিটিকে নিশানা করে এমনই হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। যেভাবে একদিকে জমি রক্ষা কমিটি আর একদিকে আইএসএফ, এরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে, খাতা কলমে হিসেবটা লিখে রাখতে বলুন ওদের। আগামী দিনে সুদে আসলে এটা আমরা তুলে দেবো, এটা কেউ আটকাতে পারবে না। দুদিন আগে তৃণমূল নেতা রাজ্জাক খুনে অভিযুক্তদের জমি জায়গা কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শওকত মোল্লা। আইনতভাবে যা যা ব্যবস্থা নেওয়া হবে, তারা কোনো ভেস্টেড জমি তারা যাতে না থাকে তার জন্য আমরা ইতিমধ্যে বিডিও সাহেব, ওসি, আমরা তাদেরকে বলেছি যে সেগুলোকে মুক্ত করে সাধারণ মানুষ, গরিব মানুষের মধ্যে সেগুলোকে দেওয়া। বিরোধীদের বক্তব্য, এলাকায় ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছেন বুঝতে পেরেই এমন প্ররোচনামূলক কথা বলছেন শওকত। শওকত সাহেব টোটালি ব্যাকফুটে, একটা হিংসা করলো যেটা আমরা দেখতে পেলাম। রাজ্জাকটা খুন হলো শওকত ঘনিষ্ঠ, অ্যারেস্ট যারা হয়েছে তারাও শওকত ঘনিষ্ঠ। ফলে এখন তৃণমূলই শওকতকে সন্দেহের চোখে দেখছে। সেই সন্দেহটা কাটিয়ে উঠে এবং বিরোধীদেরকে কিভাবে আবার দমন করা যায় সেই জন্য একটা নতুন চক্রান্ত। ভাঙড়ের সাধারণ মানুষ ওনার অ্যাক্টিভিটি ধরে ফেলেছে। ভাঙড়ে ক্রমশ ওনার অস্তিত্ব ক্ষীণ হচ্ছে। আজকে ভাঙড়ে যে মন্তব্য করেছে এটা ওনার চরম হতাশার বহিঃপ্রকাশ। শওকত সাহেব তো আমরা জানি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং এই এলাকাটা তিনি খুব ভালোই চেনেন। তো আপনারা রেকর্ড ঘেটে দেখলে বুঝতে পারবেন যে পঞ্চায়েত ভোটের পরবর্তীতে হিংসার রাজনীতি কে করিয়েছে, কারা করিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কবে সুদে আসলে বিরোধীদের হিসেব মেটাবেন শওকত? বিধানসভা ভোটের আগেই? তাহলে কি খুব তাড়াতাড়ি অশান্ত হতে চলেছে ভাঙড়? পুলিশের ভূমিকাই বা সেক্ষেত্রে কি হবে? রাজ্য সভাপতির সিটে বসেই বামেদের ঝুলিতে থাকা ভোটের দিকে নজর দিয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। মানুষ জানে তৃণমূলকে যদি কেউ হারাতে পারে বিজেপি হারাতে পারবে। বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে, জোটের পক্ষে হারানো সম্ভব নয়। তাই ভোট ভাগ করবেন না, কিছুদিনের জন্য নিজেদের পতাকার রংটা। এবার বাম ভোটারদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন রাজ্য বিজেপিতে শ্রমিকের পূর্বসূরি সুকান্ত মজুমদারও। যদি হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো ভবিষ্যৎ আপনাদের না চান তাহলে অবশ্যই বিজেপিতে আসুন, বিজেপির ঝান্ডা ধরুন, বিজেপির ঝান্ডা নিয়ে লড়াই করুন, আর এই অত্যন্ত সাম্প্রদায়িক হিংসাত্মক জিহাদি শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম তাকে হারান। 2019 থেকেই বামেদের ভোট কমতে কমতে তলানিতে ঠেকেছে। লোকসভা হোক বা বিধানসভা, সর্বত্রই বঙ্গ সিপিএম এর আসন সংখ্যা 0। উল্টো দিকে বাংলায় প্রধান বিরোধী দল হয়ে উঠেছে বিজেপি। রাজ্য রাজনীতির কারবারিদের মতে বামের ভোটে পুষ্ট হয়েই ডালপালা ছড়িয়েছে গেরুয়া শিবির। 26-এর বিধানসভা ভোটেও কি বজায় থাকবে বামেদের রক্তক্ষরণ? হাতে থাকা সামান্য ভোটও চলে যাবে রামের ঝুলিতে? রাম বামের এই ভোট তত্ত্ব নিয়ে কি ভাবছে আলিমুদ্দিন? যারা কদিন ধরে জয় শ্রীরাম করছিল 2021-এ, মনে আছে মোদী মমতা নেতাজিকে ভুলিয়ে দিয়ে, আজাদিন ফৌজকে ভুলিয়ে দিয়ে জয় শ্রীরাম করে চিৎকার করছিল, তোমরা সবাই লাফিয়ে পড়েছিলে। এই জয় শ্রীরাম পার্টি তো রাম ছেড়ে দিয়ে এখন দুর্গাকালী নিয়ে মেতেছে, মমতা ব্যানার্জি তো এখন জগন্নাথ নিয়ে মেতেছেন, আমরা মানুষ নিয়ে মেতেছি। সুতরাং আমাদের এই ভয়টা নেই। বিজেপি জানে যে ওদের আত্মা এখন সিপিএম, সেই কারণেই সিপিএমের ভোটারদেরকে একটু সফট মেসেজ দিতে ওরা মাঝে মাঝে একটু সিপিএমের নেতাদের নাম বলা, অমুক বলা, তমুক বলা। তার কারণ জানে যে সিপিএমের ভোটটাই তো বিজেপির ভরসা। বছর ঘুরলেই 26-এর নির্বাচন, রাম বাম চর্চা বাড়ছে ভোটমুখী বাংলায়। এই গর্জনের মধ্যেই নতুন করে বাংলা বলার অপরাধে ভিন রাজ্যে আটক বহু বাঙালি। এবার হরিয়ানায় দেখুন।
ভিন রাজ্যে থামছেই না বাঙালি হেনস্থা। আর এবার ঘটনাস্থল হরিয়ানা। এ রাজ্য থেকে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে নৃশংস অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ। মালদার চাঁচলে থাকা পরিযায়ী শ্রমিকদের পরিবারের দাবি, থানায় আটকে রেখে জোর করে শৌচালয় পরিষ্কার করানো হচ্ছে। অর্ধনগ্ন অবস্থায় এক ঘরে গাদাগাদি করে রাখা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। নাগরিকত্বের প্রমাণের জন্য যাবতীয় নথি দেওয়ার পরও জোর করে আটকে রাখার অভিযোগ। মারধর হয়েছে খুব, আর বাথরুম সাফা করাইছে, আর ই করাইছে। 2টা করে রুটি সারাদিনকার ভিতর, রাত্রে 7টার দিকে 2টা রুটি, আর পানি কিছু নেই। নথি যাচাইয়ের পর পরিযায়ী শ্রমিকদের ছেড়ে দেওয়ার কথা, তাহলে এভাবে অত্যাচার কেন? প্রশ্ন তৃণমূল পঞ্চায়েত প্রধানের। বিজেপি শাসিত রাজ্য আছে, সেখানে বিশেষ করে এটা অত্যাচার হচ্ছে। এর মানে এটা কেন্দ্রের বিজেপি সরকার এটা চক্রান্ত করছে, বাঙালিকে তারা সহ্য করতে পারছে না। হরিয়ানায় পরিযায়ী শ্রমিকদের হেনস্থার বিতর্কের আবহেই বাংলার বিজেপি নেতাদের ঘেরাও করার নিদান দিলেন মালদা তৃণমূলের শ্রমিক নেতা বিশ্বজিৎ হালদার। পাল্টা জবাব বিজেপিরও। আমরা আগামী দিনে বিজেপি নেতাদেরকে ছাড়বো না, বিজেপি নেতাদেরকে আমরা ধরবো, বিজেপি নেতাদেরকে আমরা ঘেরা করে রাখবো, আমরা আটকে রাখবো ওদেরকে। ওরা আমাদেরকে কেন, বাংলাদেশকে কেন বাইরের রাজ্যে কেন করবে? আমাদের পশ্চিমবাংলায় সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ এসে কাজ করছে। আর আমার দেশ, আমার রাজ্যের, আমার জেলার মানুষ যাবে হরিয়ানাতে, পাঞ্জাবে যাবে, বা আমার উত্তরপ্রদেশে যাবে, সেখানে আটকে রাখবে। এই জিনিস মানতে আমরা পারবো না। পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নাই বলেই আজকে বিজেপি শাসিত রাজ্যের সমস্ত শ্রমিকদেরকে যেতে হচ্ছে, এবং এই শ্রমিকদেরকে আদৌ কোনো ডিটেনশন ক্যাম্পে কিংবা কিছু করা হচ্ছে কিনা তার কোনো সদর্থক ভূমিকা গোটা ভারতবর্ষে আমরা যখন খোঁজ নিচ্ছি তখন কিন্তু জানা যাচ্ছে না। মালদার হরিশ্চন্দ্রপুরের ঠাকুরটোলার বাসিন্দা 7 জন পরিযায়ী শ্রমিককে হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে আটকে রাখার অভিযোগ। তাদের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল নেতা বিশ্বজিৎ হালদার। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক তাজমুল হোসেনও। ভাঙাচোরা ধুলোমাখা রাস্তা, জায়গায় জায়গায় নর্দমার জল, তার মধ্যেই টিনের চাল দেওয়া অস্থায়ী ঘরের সারি, দূর থেকে উকি দেওয়া বহুতলের সঙ্গে বড্ড বেমানান কংক্রিটের শহরের মানুষগুলোর সঙ্গে এই বস্তিবাসীদের কথা বলার ভাষাও। সেই কারণেই কি এত বঞ্চনা, এত হেনস্থা, শাসকের এই গর্জন? ঝাঁ চকচকে গুরুগ্রামের পারলাধানি এলাকা, একটি গ্রাম, যে গ্রামের একটি জায়গায় দুদিকে দেখা যাচ্ছে সেখানে ঝুপড়ি বস্তি, একেবারে টিনের বেড়া করে বহু মানুষ থাকতেন। এখন সেই জায়গাগুলি ফাঁকা। পরলাধানি ঝুপড়িতে বহু বাংলাভাষী মানুষের বসবাস। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, 2 দিনাজপুরের মতো জেলা থেকে আসা অসংখ্য পরিযায়ী শ্রমিকের মাথা গোজার ঠিকানা। এদের মধ্যে কেউ এসেছেন 10 বছর আগে, কারো আবার 20 বছর হয়ে গিয়েছে। দিল্লি ঘেঁষা গুরুগ্রামের আকাশ ছোঁয়া বহুতলগুলিতে পরিচারক, রাঁধুনি, গাড়ি চালকের কাজ করে পেট চালান অনেকেই। রাজধানীর এই বাঙালি বস্তিতে এখন শুধুই আতঙ্ক। পুলিশ এখান থেকে বেশ কয়েকজনকে দফায় দফায় তুলে নিয়ে গিয়েছে, এবং কোথায় নিয়ে যাচ্ছে সেই ঠিকানাও স্পষ্ট নয়। 7 দিন আটকে রাখা হচ্ছে, তারপর তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। এই ডিটেনশন ক্যাম্প কবে করা হয়েছে এবং 7 দিন কেন আটকে রাখা হচ্ছে, কাউকে গ্রেফতার করা হলে 24 ঘন্টার মধ্যে আদালতে তুলতে হয়, এই সবই আইনের কথা। কিন্তু আইন মেনে কি তথ্য যাচাই হচ্ছে? আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও শুধুমাত্র বাংলা ভাষা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহে এখানকার মানুষদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আসছে, তুলে নিয়ে যাচ্ছে, কই আধার কার্ড দেখছে না, ভোটার কার্ড দেখছে না, প্যান কার্ড भी দেখছে না, कुछ भी नहीं দেখছে। আমাদেরকে একেবারে নিয়ে গিয়ে গুম করে দিল। 5টা লোক আমরা এখানে ছিলাম, এক জায়গায় বসে গেম টেম দেখছিলাম আর কি, মোবাইল চালাচ্ছিলাম। তো একেবারে এসে তারা নিয়ে চলে গেলো, আর কোনো পাত্তা খবর না। এখানে সকল লোকজন সব ভয়ে সবাই আপনার সব বাড়ি ভাগছে। যে ভোটার ছবি, আধার কার্ড, আর কিছু কারো গলতি আছে, ওগুলা সব শোধন করার জন্য এখন বলছে এটা যে এটা সংশোধন করে নিয়ে আসো, কিন্তু এর আগে বলিনি। এর আগে যদি বলতো তাহলে আমরা নিজে ব্যবস্থা করে নিতাম। রাত বিরেতে উর্দিধারীদের আতঙ্ক, যখন তখন তুলে নিয়ে গিয়ে জেরা। ভয়ে পরলাধানি ঝুপড়ি ছেড়ে ফিরে আসছেন অনেকেই। তোমার মতো আরো তোমাদের আগেও তো আরো অনেক মেলা গেছে, এখনো কমসে কম 1000 লোক চলে গেছে মেলা। এখানে আপনারা রয়ে গেছেন, বাকিরা কোথায়? বাকিরা সবাই চলে গেছে, আমরাও যাবো ভয়ে, কেউ নাই, একলা কি করবে। কেন ভয় কিসের? পুলিশ আসছে রাতের বেলা, ভয় লাগছে। এসে কি বলছে? বলে না, সোজা উঠে নিয়ে চলে যাচ্ছে, কোথায় রাখছে কোনো পাতা খবর নাই।
বাংলা বললেই কেন বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে? উত্তর হাতড়াচ্ছেন এখনো পরলাধানিতে থেকে যাওয়া মানুষগুলো। একটা কথা বলা হচ্ছে আপনারা নাকি বাংলাদেশি, আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ, বাংলাদেশ বলতেছে সব কিছুই বাংলাদেশে বলতেছে। আমরা এই দেশের নাগরিক হয়েও আমাদেরকে এরকম হয়রানি কেন করাচ্ছে? আতঙ্কিত মানুষগুলির অনেক প্রশ্ন, উত্তর দেওয়ার কেউ নেই গুরুগ্রামের এই পরিযায়ী বস্তিতে। এনআরসি আতঙ্কে কাঁপছে কোচবিহার। দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল, কোচবিহারের বাসিন্দা নিশিকান্ত দাসকে এনআরসি নোটিশ অসম সরকারের। তা নিয়ে এবার আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। এনআরসির বিরোধিতায় অসমের বিজেপি সরকারকে বার্তা দিতে বক্সিরহাটের অসম বাংলা সীমান্তের জোড়াই মোড়ে রবিবার অবস্থান বিক্ষোভ করল তৃণমূল। কোনো গ্রামে এনআরসি নোটিশ দিতে এলে সেই গ্রামকে বিজেপি শূন্য করতে হবে। প্রতিবাদ সভা থেকে হুঙ্কার উদয়ন গুহর। এ রাজ্যের পুলিশকে নিশানা করলেন কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া। পুলিশ যেন অসম সরকারের দাবেদারি না করে, তো সাংসদের পশ্চিমবঙ্গের পুলিশ আপনাদের পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ করেনি। এর আগে 21শে জুলাইয়ের সমাবেশে বিজেপি শাসিত অসম সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেত্রী। আসামের মুখ্যমন্ত্রী, আপনি আসামকে সামলাতে পারছেন না, আপনি বাংলায় নাক গলাচ্ছেন, নাক গলানো বন্ধ করুন। 24 লোকসভা নির্বাচনে এনআরসি বিরোধিতা তুঙ্গে নিয়ে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক মহলের একাংশের মতে 26 ভোটের আগে বাঙালি অস্মিতার পাশাপাশি আরও একবার এনআরসি ইস্যুতেও শান দিয়ে রাখতে চাইছেন তিনি। তারই ঝলক মিলল এদিনের আন্দোলনে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কিন্তু এতটুকু স্তীমিত হয়নি, বরং তার তেজ বেড়েছে। কম্বোডিয়া ইতিমধ্যেই রণভঙ্গ দিতে চায়, আর যুদ্ধ তারা চালাতে পারছে না। কিন্তু পারবে কি? কারণ থাইল্যান্ডের মাথার উপর আমেরিকার দাদার হাত রয়েছে। কি দাঁড়াবে দিনের শেষে? কি দাঁড়ালো যুদ্ধের পরিস্থিতি? যেখানে যুদ্ধ সেখানেই ট্রাম্প। শান্তির বার্তা নিয়ে যুদ্ধরত দেশগুলিতে কখনো হুঁশিয়ারি, কখনো আবেদন। এবার থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধেও নাক গলালেন ট্রাম্প। শুধু তাই নয়, 3 দিন ধরে যে রক্তক্ষয়ী সংগ্রাম চলছিল দুই দেশের মধ্যে, তাও নাকি তিনিই থামিয়ে দিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ট্রাম্প। ট্রাম্প তার সমাজ মাধ্যমে লিখেছেন, কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে খুব ভালো কথা হলো। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে তা জানালাম। দুই দেশই অবিলম্বে সংঘর্ষ বিরতি ও শান্তি স্থাপনের দিকে তাকিয়ে আমেরিকার বাণিজ্য টেবিলে বসতেও আগ্রহী। কিন্তু যুদ্ধ সম্পূর্ণ না থামালে সেটা সম্ভব নয়। দুই দেশ অবিলম্বে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। এরপরই কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্টের অনুরোধে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড। পাশাপাশি ট্রাম্পের মধ্যস্থতাকে মান্যতা দিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে জানিয়েছেন তিনি সংঘর্ষ বিরতির জন্য নীতিগতভাবে আগ্রহী। সংঘর্ষ বিরতি নিয়ে ট্রাম্পের ঘোষণার পর 24 ঘন্টাও কাটেনি, ফের সংঘর্ষে লিপ্ত হলো থাইল্যান্ড ও কম্বোডিয়া। রবিবার সকালে দুই দেশের সেনা একে অপরের বিরুদ্ধে বেলাগাম গুলিগোলা ছোড়ার অভিযোগ করেছে। ফলে ফের ট্রাম্পের সংঘর্ষ বিরতির কৃতিত্ব নেওয়ার দাবিতে কালি লেপে দিল দুই দেশই। থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষ বিরতি নিয়ে কৃতিত্ব দাবি করতে গিয়ে ফের টেনে এনেছেন ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষের প্রসঙ্গ। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত বিরোধ আমাকে ভারত পাকিস্তানের যুদ্ধের কথা মনে করাচ্ছে, যা সফলভাবে বন্ধ করা সম্ভব হয়েছে।
থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকাগুলি থেকে লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন। তৃতীয় দিনেও সংঘর্ষ অব্যাহত থাকায় অস্থায়ী শরণার্থী শিবিরে লাইনে দাঁড়িয়ে শত শত কম্বোডিয়ান। এটা গাজায় প্যালেস্তানীয়দের বর্তমান অবস্থা। শেষ কবে খেয়েছেন জানেন না। কেউ দিনের পর দিন শিশু কোলে বসে আছেন, আবার কেউ কেঁদে ভাসাচ্ছেন একটু খাবারের জন্য। গত কয়েক মাস ধরে খাদ্য সংকট গাজায়। এক টুকরো রুটির জন্য তাকিয়ে হাজার হাজার চোখ। এই পরিস্থিতিতে প্রবল আন্তর্জাতিক সমালোচনার মাঝে গাজায় অবশেষে ত্রাণ সরবরাহ শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের সেনা জানিয়েছে গাজায় 7 বস্তা ময়দা, চিনি এবং খাবারের ক্যান ফেলা হয়েছে। সেই ছবি বিশ্বের কাছে প্রমাণ হিসেবে রাখা হয়েছে। কিন্তু যে পরিমাণ খাবার গাজায় এয়ারড্রপ করা হয়েছে, একটি ট্রাকেও তার চেয়ে বেশি খাবার ধরে। ইসরায়েল জানিয়েছে রবিবার সারা দিন তারা খাবার বিতরণের জন্য গাজায় হামলা বন্ধ রাখবে। ত্রাণ কার্যের জন্য ভোর 6টা থেকে রাত 11টা পর্যন্ত কিছু রাস্তা খুলে দেওয়া হয়েছে, কিন্তু আকাশপথে বস্তায় ফেলা খাবারে জখম বহু। গাজার উত্তর দিকে বেট লাহিয়া অঞ্চলে রাতে আকাশ থেকে খাবার ফেলা হয়। একটি খাবারের বস্তা সরাসরি ক্ষুধার্তদের তাঁবুর উপরে পড়ে 11 জন জখম হন। খাবারের 7টি বস্তা ফেললেও গাজার মানুষ পেয়েছেন মাত্র 5 বস্তা। বাকি দুটি এমন জায়গায় পড়েছে যেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারে না। ইচ্ছাকৃতভাবে দুর্ভিক্ষ তৈরি করা হচ্ছে গাজায়। সেখানকার মানুষ দিনের পর দিন স্রেফ না খেতে পেয়ে মারা যাচ্ছেন। শিশুরা অপুষ্টিতে ভুগছে। বহু শিশুর মৃত্যু হচ্ছে খাবারের অভাবে। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে হামলা গাজার হামাস জঙ্গি গোষ্ঠীর। ইহুদিদের পবিত্র হাওয়াতের ভোরে হামলায় বিরাট ক্ষিপ্ত হয়ে ওঠে ইসরায়েল। পাল্টা জবাবে প্রায় 2 বছর ধরে গাজায় প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইসরায়েল। ইতিমধ্যে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভূমধ্যসাগরের তীরে ছোট্ট এই ভূখণ্ড। তিনি যদি জানতেন তার কীর্তি কাণ্ড কারখানা বাংলার মানুষ কিভাবে দেখেন, খুশি হতেন না দুঃখ পেতেন? ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি। তিনি আজকাল রেসিপিও বাতলে দিচ্ছেন বিভিন্ন বহুজাতিক সংস্থাকে, যারা পানীয় টানীয় বানায়। ওই যে কোকা কোলাকে বলেছেন কোন চিনি ব্যবহার করতে হবে। তিনি বিভিন্ন দেশকে নির্দেশ দেন, যুদ্ধ করো, যুদ্ধ থামাও। তিনি বিশ্বপিতা। তা রবিবারে বিশ্বপিতার নতুন কীর্তি কোনটা? রাশিয়ার পারমাণবিক শক্তিকে সিঁদুরে মেঘ। সিঁদুরে মেঘ দেখছেন ডোনাল্ড ট্রাম্প। নিজেকে বিশ্বগুরু হিসেবে মেলে ধরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এই প্রশ্নই উঠছে। কারণ রাশিয়া আমেরিকা পারমাণবিক অস্ত্র সীমাবদ্ধ রাখার কৌশলগত চুক্তির মেয়াদ বৃদ্ধির পক্ষে তিনি। পারমাণবিক অস্ত্র মোতায়েন ও ব্যবহার নিয়ে সমঝোতার ভিত্তিতে দুদেশের মধ্যে হওয়া চুক্তি, যাকে নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি বলা হয়। 2010 সালে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী দুদেশ সর্বোচ্চ 1550টি কৌশলগত ওয়ারহেড এবং 700টি ক্ষেপণাস্ত্র বাহন মোতায়েন করতে পারে। প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে 2021 সালে রাশিয়ার সঙ্গে এই চুক্তির মেয়াদ 5 বছরের জন্য বৃদ্ধি করতে সম্মত হয় আমেরিকা, আর সেই মতো মস্কোর সঙ্গে চুক্তিতে সই করে ওয়াশিংটন। 2026 সাল অর্থাৎ আগামী বছরের 5ই ফেব্রুয়ারি শেষ হচ্ছে জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের সই করা চুক্তি, আর এই চুক্তির মেয়াদ ফের বৃদ্ধি করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বলেছেন এটা এমন একটা চুক্তি যেটার মেয়াদ ফুরিয়ে যাক কেউ চাইবেন না। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও এ নিয়ে কথা বলতে চান বলেও জানিয়েছেন তিনি। এর আগে ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির মেয়াদ বৃদ্ধির বিরোধিতা করেছিলেন, এমনকি চীনকে অন্তর্ভুক্ত করে একটি নতুন ত্রিপাক্ষিক চুক্তির প্রস্তাব দিয়েছিলেন। তবে চীনের আপত্তিতে তা বাস্তবায়িত হয়নি।
তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বলেন, পারমাণবিক সীমাবদ্ধতা তুলে নিলে সেটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই কৌশলগত চুক্তি শেষ হয়ে গেলে আমেরিকা যেমন তার পারমাণবিক অস্ত্র আরও বেশি মোতায়েন করতে পারবে, তেমনি রাশিয়াও তাদের পারমাণবিক অস্ত্র মোতায়েন বৃদ্ধির ছাড়পত্র পেয়ে যাবে। তাই ট্রাম্প এই চুক্তি পুনরায় নবীকরণ করাতে চাইছেন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমানে মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক একেবারে তলানিতে। আর এই পরিস্থিতিতে ট্রাম্পের এই চুক্তির মেয়াদ বৃদ্ধির পক্ষে সওয়াল তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই রবিবার দিনটাই একটু ফিরে দেখার সুযোগ থাকে। ফিরে দেখতে গিয়ে আমার প্রথম যে ছবিটা চোখের সামনে ভেসে উঠল তা হলো ঘাটাল। যে ঘাটাল বদলে যাচ্ছে, তার চেহারা বদলে যাচ্ছে। আগের ঘাটাল এখনকার ঘাটালের চেহারায় মিল অনেক কম। মানুষের চাহিদার মিল নেই প্রায়। ঘাটালের মানুষ চাষবাস আর করতেই চান না, তারা অন্যত্র চলে যেতে চান। ঘাটাল এখন বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। কেন জানেন? ওই এক জল, জলের তলায় ডুবে থাকা ঘাটালের ভবিতব্য। এই ভবিতব্যই নিজেরা দায়িত্ব নিয়ে বদলাতে চান ঘাটালবাসী। বড় আবেগের সে বদলানোর চাহিদা। চলুন দেখি ঘাটালের মানুষের সেই যন্ত্রণা, সেই আবেগের দিনযাপন। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি এতদিন ধরে শুনছি? ও অনেকদিন থেকে শুনছি, ওই হচ্ছে। খুব কষ্টের মধ্যেই আছে, বাচ্চারা কিছু খাবার দেবো পাচ্ছে না, জলের কষ্ট। বন্যার জলেই রান্না হচ্ছে, কি করে জল খেয়ে পাবো? নৌকা নেই, ডোঙা নেই, কি করবো? বন্যার জলই খাচ্ছি। প্রায় 1 মাসের মতন আমরা জলেতে ডুবে আছি। মাস্টার প্ল্যানটা যদি হয় তাহলে আমরা জল যন্ত্রণা থেকে মুক্ত হব। ঘাটালের মানুষ ফাঁদে পড়ে থাকেন প্রত্যেক বছর মাস 3 জলের তলায়। বাড়ি থেকে বেরোনো যাবে না, কোথাও যেতে গেলে নৌকো ছাড়া গতি নেই। ঘাটালের মানুষ বোঝেন ফাঁদে পড়া কি জিনিস। তাই ঘাটালের মানুষ বাঁচতে চান, তারা বেরিয়ে যেতে চান ঘাটাল থেকে, তারা বদলে দিতে চান ঘাটালকে। প্রত্যেক বছর বর্ষা এলে ভোগান্তি, ভোগান্তি আর ভোগান্তি। ঘাটালের ছবি দেখুন, পূর্ব দিকে সূর্য ওঠার মতোই এটাও ধ্রুব সত্য, ঘাটাল জলে ডুববে। আর ঘাটালের মানুষ ওই ফাঁদে পড়ে আছে তাদের জীবন। শিলাবতীর বয়ে যাওয়া জলের সঙ্গে তারাও এখন একটু একটু করে নিজেদের বদলে নিচ্ছেন। বদলে যাচ্ছে ঘাটালের ঘরবাড়ি, বদলে যাচ্ছে তাদের জীবন। বর্ষা আসে, বর্ষা যায়, ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন আর হয় না। ত্রাতা হয়ে কেউ তাদের পাশে দাঁড়ায় না। সবাই বলে দাঁড়াবো, আমি করব। ত্রাতার খোঁজ এখনো ঘাটাল পায়নি, এমনটাই তো অভিযোগ মানুষের। তাই ডারউইনের তত্ত্ব তারাও ফলো করছেন অক্ষরে অক্ষরে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। নিজেদের বদলে নিচ্ছেন ঘাটালের মানুষ। ঘাটালের প্লাবিত এলাকার বাড়িগুলো দেখুন, যাদের ক্ষমতা আছে একতলা ফাঁকা রেখে সিঁড়ি তুলে দোতলায় উঠে যাচ্ছেন। এমনটা করলে অন্তত নিচের তলা ডুবুক, জলে পা না ডুবিয়ে দোতলায় তো থাকা যাবে। সংসারটা তো আর জলে ডুবে থাকবে না। শিলাবতীর পাড়ে ঘাটালবাসী তাদের নিজেদের ভাগ্য তারা যেন নিজেরাই রচনা করছেন, আর কারোর উপর বিশেষ কোনো ভরসা নেই। আর সেই কারণেই ঘরে ঘরে ঠিক এমনই তৈরি হয়েছে সিঁড়ি। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে তবেই মেলে নিষ্কৃতি। তার কারণ ঘরের সামনে মানুষ সমান জল। বাড়িতে এক একজন কিনে রেখেছেন নৌকা। যাদের সামর্থ্য আছে তারা তৈরি করেছেন দোতলা বাড়ি, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা প্রতি বছর একেবারে ডুবেই মরেন। ঘাটালকে এই অবস্থা থেকে মুক্তি দিতে বারবার আলোচনা এসেছে মাস্টার প্ল্যানের কথা। 82 ফেব্রুয়ারিতে 50 কোটি ব্যয় বরাদ্দে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। 82
এটা কত সাল? 25। 1982-র কথা বলছি। তবে এত বছরে কাজ এগোয়নি। শেষ পর্যন্ত গত বছর রাজ্যের সরকার উদ্যোগ নেয়। কেন্দ্রের মুখাপেক্ষী না থেকে রাজ্যের খরচেই ঘাটাল মাস্টার প্ল্যানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গত বাজেটে 500 কোটি বরাদ্দ হয়। নদী খাল সংস্কার, 5টা স্লুইস গেট এবং 3টে রেগুলেটর নির্মাণের ঘোষণা হয়। কিলাবতীর বাম পাড়ে রিটেইনিং ওয়াল নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য। ঘোষণা করেছে, কাজ এখনো হয়নি, বদল এখনো আসেনি। তাই মানুষ নিজ দায়িত্বে নিজেদের বদলাচ্ছেন। আমরা প্রস্তাব দিয়েছিলাম চন্দ্রেশ্বর খালকে শিলাবতীর সাথে যুক্ত করলে, সেই পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে, কিন্তু চাষিদের একাংশ জমি দিতে নারাজ বলে সেই গণ্ডগোলে এখনও পড়ে রয়েছে। এছাড়াও ঘাটাল শহরে শিলাবতীর নদীর পাড়ে বহু এনক্রোচ রয়েছে, সে কারণে ওখানে শিলাবতী পূর্ণ সংস্কার করবার স্কোপ খুব একটা নেই। এই জাতাকলে পড়ে ধনে প্রাণে বাঁচতে একটু একটু করে বদলে যাচ্ছে ঘাটাল। কৃষিভিত্তিক ঘাটালের মানুষের এখন আর চাষের কাজে উৎসাহ নেই। আসলে প্লাবনের কারণে প্রত্যেক বছর কৃষি মার খায়, লস, ক্ষতির পর ক্ষতি। ফলে বর্তমান প্রজন্ম ঝুঁকছে বিকল্প পেশার দিকে। ঘাটাল, দাসপুর থেকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, দক্ষিণ ভারতে কাজ নিয়ে যাচ্ছেন অনেকে যারা ঘাটালের মানুষ। কারণ ঘাটালে থেকে কোনো লাভ নেই জলে ডুবে থাকা ছাড়া। সোনার উপর অলংকার তৈরির কাজ করতে তারা ভিন রাজ্যে যান। তো বর্তমানে যেটা ট্রেন্ড, এখানে বেশিরভাগ মানুষ কিন্তু ভিন রাজ্যে সোনার কাজের সঙ্গে যুক্ত একটা শ্রেণীর মানুষ। আর অনেকেই বিলিয়ান যারা, তারা তো বাইরে চলে যাচ্ছেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে, সেটা সংখ্যাটা কম। কিন্তু সিংহভাগ মানুষ কিন্তু কৃষিকাজ ছেড়ে দিয়ে তারা বাইরে চলে যাচ্ছেন সোনার কাজ বা এই ধরনের কোনো কাজে। সোনার উপর কাজে স্থানীয়দের উৎসাহ বাড়ছে, কারণ এই কাজটা শিখে তারা অন্য রাজ্যে গিয়ে বা অন্য কোথাও গিয়ে কাজ করে খেতে পারবেন। চাষবাসের দিকে তাকিয়ে থাকলে না খেয়ে মরতে হবে, সব জলের তলায় চলে যায়। আর এই কাজে উৎসাহ দেখে সরকার দাসপুরে একটা সোনার কাজের হাব তৈরি করেছে। কিন্তু ভিন রাজ্যে কাজে টাকা তো অনেক বেশি, তাই আকর্ষণও বেশি। প্রত্যেক ঘরে মানে ছেলেরা পাবেন। এরা কোথায় সব? এরা সব বাইরে, দিল্লি, ক্যালকাটা, বোম্বাই, হ্যাঁ, চারদিকে। মানে আমাদের এখানে পয়সা কিছু কাজ হয়নি। সকলেই যে স্বর্ণশিল্পী হচ্ছে তা নয়, সোনার কাজে তারা সহযোগী হিসেবে সাধারণ মজুরিতেও তারা পরিযায়ী শ্রমিকের ভূমিকা নিচ্ছে। তাদের অধিকাংশ বাইরে রয়েই যাচ্ছে, তারা আর ফিরছে না। এর ফলে ঘাটালের যে মানুষজন তারা কিন্তু খুব বিপদগ্রস্ত হয়ে পড়ছেন। কারণ এই বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা, তাদের ছেলেমেয়েরা যদি তাদের পাশে না থাকে তাহলে তাদের দেখাশোনা করার সুযোগ। ভিন রাজ্যের মজুরিতে গ্রামের কাঁচা বাড়ি পাকা হচ্ছে, একতলা বাড়িটা দোতলা হচ্ছে, একতলাটা ছেড়ে দেওয়া হচ্ছে জলে ডুবে থাকার জন্য। সেখানে পড়ে থাকছেন, মানে ওই বাড়িতেও পড়ে থাকছেন বৃদ্ধ মা বাবারা। কারণ ছেলেমেয়েরা ভিন রাজ্যে যাচ্ছে, ঘাটালে আর তারা থাকতে চায় না। আর তার মধ্যেই বছর বছর ঘাটালে জল ঢুকছে, ভেসে যাচ্ছে চারপাশ। ফান্দে পড়েছে ঘাটাল আর কাঁদছে, নিজেকে বদলে ফেলছে। আর যারা বদলাতে পারছেন না, প্রকৃতির সঙ্গে লড়ে তারা বলছেন ত্রাতার দরকার। ত্রাতা কে? সত্য কখনো ফুরোয় না, সত্যের কোনো শেষ নেই। তাই সপ্তাহে 7 দিন সত্যের জয়। যা বলবো সত্যি বলবো, রোজ রাত 8:55। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।